ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আমি গত সপ্তাহে যে ভিডিও রিলিজ করেছিলাম যেখানে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড দুটোতে এসআইপি করা নিয়ে কথা বলেছিলাম, যে স্টক মার্কেটে নাকি মিউচুয়াল ফান্ডে কোথায় এসআইপি করলে বেটার হবে। তো তারপরে আমি প্রায় 60 থেকে 65টা পোর্টফোলিও আমি অ্যানালিসিস করেছি, দেখেছি বিভিন্ন জনে, এবং সেখানে আমি বেশ কিছু কমন ফিচার পেয়েছি। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমরা মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করব তখন আমাদের এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত এবং কোন কোন জিনিসগুলো ভুল হয়। তো আমি যে কমন ফিচারগুলো পেয়েছি সেগুলো আগে বলে নিই। প্রথমত আমি দেখেছি যে প্রচুর, হয়তো 4টে ফান্ডে ইনভেস্ট করা যায়, 5টা ফান্ডে ইনভেস্ট করা আছে, 5টা ফান্ডের মধ্যে 3টে হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। এরকম একটা সমস্যা, মানে একই টাইপের ফান্ডে বিভিন্ন কোম্পানি, মানে কোনোটা হয়তো এইচডিএফসি, কোনোটা হয়তো নিপ্পন, এরকম টাইপের, মানে বিভিন্ন কোম্পানি, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট হাউসটা আলাদা কিন্তু একই টাইপের ফান্ডে ইনভেস্ট করা, 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে যে এক গাদা ফান্ডে ইনভেস্ট করা, কারো হয়তো 7টা 8টা 9টা মিউচুয়াল ফান্ড, কোনোটায় 500 টাকা, কোনোটায় 1000 টাকা, এরকম। 2 নম্বর প্রবলেম, মানে নাম্বার অফ মিউচুয়াল ফান্ড বেশি, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ফান্ডে বিনিয়োগ করছি সেটা সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই। হয়তো আমার সব লার্জ ক্যাপ, হয়তো সব ফ্লেক্সি ক্যাপ হয়ে গেল, সব মিড ক্যাপ হয়ে গেল, সব স্মল ক্যাপ, বা একটা স্মল ক্যাপ 3টে লার্জ ক্যাপ হয়ে গেল। তো এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে এর জন্য এক্সপেক্টেড রিটার্ন বেশ কিছুটা কমে যায়। যেখানে আমার রিটার্ন প্রায় 15%, 12% পাওয়ার কথা, সেখানে হয়তো রিটার্ন আমার গিয়ে দাঁড়াচ্ছে 8%, 9%, 10% সিএজিআর। তো এই সমস্যা থেকে মুক্তির জন্য যে ব্যাপারটা আমাদের সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে যে কোন ধরনের মিউচুয়াল ফান্ড কেমন ইনভেস্ট করে, কোন ধরনের মিউচুয়াল ফান্ড কোনটা ডেটে ইনভেস্ট করে, কোনটা ইকুইটিতে ইনভেস্ট করে, না কোনটা গোল্ডে ইনভেস্ট করে, কেমন ইনভেস্ট করে, এবং আমি আমি অ্যাজ এ পার্সন আমার কেমন টাকা পয়সা আছে, আমি কেমন রিস্ক নিতে পারবো, তার উপরে বেস করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করে। তো এখানে মিউচুয়াল ফান্ডে একজন ইনভেস্ট করার আগে কী কী জিনিস দেখতে হয়, প্রথমত হচ্ছে তার অ্যাক্টিভ ইনকাম সোর্স কতটা, সে কত টাকা আয় করে পার মান্থ এবং সেই টাকা থেকে সে কত টাকা বাঁচাতে পারে। ঠিক আছে, সে যে আয় করে সেটা তার স্যালারি থেকে আসে, নাকি তার কোনো বিজনেস আছে, মানে তার কাছে যে আয়টা আছে সেটা কি প্রতি মাসে ফিক্সড, নাকি কোনো মাসে বেশি কোনো মাসে কম, এটাও একটা ব্যাপার। 3 নম্বর হচ্ছে যে তাদের ফ্যামিলিতে তার লাইবিলিটি কতটা, মানে তার কি নিজস্ব বাড়ি আছে কিনা, তাকে বাড়ি করতে হবে কিনা, বা কেউ তার ছেলের পড়াশোনার জন্য করছে, কেউ নিজের পড়াশোনার জন্য করছে, কেউ আবার আছে যা নিজের ব্যবসা করবে তার জন্য করছে, কেউ আছে যে তার বুড়ো বয়সের জন্য করছে। তো বিভিন্ন জনের, মানে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ইয়েটা আলাদা, মানে কি বলো, তাদের উদ্দেশ্যটা আলাদা। তো সেই উদ্দেশ্যগুলোকেও নিজেদের মধ্যে ক্যাটাগরাইজ করতে হয় যে আমি এই উদ্দেশ্যে করতে চাই, তার জন্য কোন মিউচুয়াল ফান্ড ভালো হবে, কত সময়ের জন্য করবো। মিউচুয়াল ফান্ড কখনো 2 বছর 3 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমার মনে হয় না বিশাল কিছু লাভ হবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে মিনিমাম 7-8 বছর, 10 বছর, যত টাইম বেশি, যদি কেউ 20-25 বছর ইনভেস্ট করতে পারে সব থেকে প্রফিটেবল হবে। ঠিক আছে, আমি ট্যাক্সের কথাটা বাদ দিচ্ছি, এখন ট্যাক্সের ব্যাপারটা বললে হাস্যকর হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এটা যে আমি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করছি তখন এই জিনিসগুলো আমাকে দেখা উচিত। তো এরপরে আমি যে সেগমেন্টে আসবো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কত রকমের হয়। আমাদের কাছে মিউচুয়াল ফান্ডের রকম ভেরি খুব কম আছে। আমরা কি জানি, ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, ব্যাস হয়ে গেল। না, মিউচুয়াল ফান্ড প্রচুর রকমের আছে। প্রথমত আমি মিউচুয়াল ফান্ডকে 7টা ভাগে ভাগ করতে পারি। 7টা কি কি? ডেট মিউচুয়াল ফান্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড, থিমেটিক মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, আর হচ্ছে ফান্ড অফ ফান্ডস, এফওএফ যেটাকে বলে। ঠিক আছে, এতগুলো। এবার আমি একটা একটা করে বলি। প্রথমত হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড মানে কি? ডেট মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো ডেট ইনস্ট্রুমেন্টে টাকা লাগায়। মোদ্দা কথা হচ্ছে বিভিন্ন রকম যে ডেট ইনস্ট্রুমেন্ট, যেমন সরকারি বন্ড বা গভর্নমেন্ট কর্পোরেট বন্ড বা বিভিন্ন রকম বিদেশি বন্ড, এই সমস্ত বন্ডে যে মিউচুয়াল ফান্ডগুলো টাকা লাগায় তাদেরকে বলা হয় ডেট মিউচুয়াল ফান্ড। মানে জিনিসটাকে আমি যদি খোলাখুলি বলি, সেটা হচ্ছে সাপোজ আমার একটা মিউচুয়াল ফান্ড হাউস, আমাকে 10 জন টাকা দিয়েছে, সেই টাকা আমার কাছে আছে, আমি সেখান থেকে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি কিনলাম। ঠিক আছে, এবার যারা শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটি কেনে তাদেরকে বলে গিল্টেজ ফার্ম। ঠিক আছে, গিল্টেজ বলে ওদেরকে। ওদের ইয়ে মানে রিস্ক সব থেকে কম, রিটার্নও কম। কিছু ফান্ড আছে যারা
91 দিনের যে মানে ট্রেজারি বিল যেগুলো হয় না, ট্রেজারি বিলে টাকা লাগায়, সেটা কোনোটা 91 দিন হতে পারে, কোনো 7 দিন হতে পারে, কোনো 364 দিন হতে পারে, এরকম হতে পারে। তাহলে কিছু মিউচুয়াল ফান্ড ট্রেজারি বিলে টাকা লাগায়, কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা কর্পোরেট বন্ডে টাকা লাগায়, তো এরা হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এরপর হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। আচ্ছা, তার আগে আমি বলিনি ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেটা সব থেকে প্রচলিত, যেটা আমরা সবাই দেখেছি। এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ড, তার মানে যারা শুধুমাত্র ইকুইটিতে টাকা লাগায়। এবার ইকুইটিতে টাকা লাগায় মানে তারা 100% টাকা ইকুইটিতে লাগায়। মানে আমার কাছে যদি 100 টাকা থাকে, তার মধ্যে আমি 70 থেকে প্রায় 90 টাকা আমরা ইকুইটিতে লাগাবো, বাকি যে 10 টাকা সেটা আমরা হাতে রেখে দেবো ক্যাশ হিসাবে, যখন মার্কেট পড়বে বা অমুক তুচুক হবে তখন আমি সে টাকাটা ইনভেস্ট করবো। তো দ্যাট ইজ ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডের অনেক ভাগ আছে, ঠিক আছে, যেমন লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, এগুলো। তো এই জিনিসটা জানা সব থেকে ইম্পর্টেন্ট যে এই যে ভাগগুলো বললাম এগুলো ক্লাসিফিকেশন কি। প্রথমত লার্জ ক্যাপ। লার্জ ক্যাপ মানে যেগুলোকে আমরা বলি ব্লু চিপ ফান্ড। ব্লু চিপ ফান্ড মানে কি, যারা মোটামুটি প্রথম 100টা যে কোম্পানি রয়েছে স্টক মার্কেটে লিস্টেড, সেই কোম্পানিগুলোর মধ্যে তারা কিন্তু জাগলিং করে, সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে তারা কিন্তু স্টক কেনা বেচা করে। তো আমরা যদি 2টো বা 3টে কোম্পানি যদি আমরা লার্জ ক্যাপ ফান্ড দেখি না, তো আমরা দেখবো, আচ্ছা এই মাঝে একটা, আচ্ছা এটা বলিনি, লার্জ ক্যাপ ফান্ড যদি দেখি তাহলে আমরা কি দেখবো, যে মোস্ট অফ দ্য ফান্ডস কিন্তু সেম। মানে যদি সাপোজ আমি বললাম যে আমি SBI মিউচুয়াল ফান্ডের লার্জ ক্যাপ বা ব্লু চিপ ফান্ড দেখছি, আমি HDFC ব্লু চিপ ফান্ড দেখছি, তো ওখানে আমি দেখবো প্রায় 70 থেকে 60 থেকে 70% ফান্ড সেম, মানে 70% স্টক সেম। তাহলে আমি যদি দুটো ফান্ডেই আমি যদি ইনভেস্ট করে রাখি, তাহলে আমার প্রফিট কি হবে, লাভ কি হবে? দুটোতেই আমাকে আলাদা করে এক্সপেন্স রেশিও দিতে হচ্ছে। আলটিমেটলি দুটো ফান্ডের, হ্যাঁ একটু আলাদা হতে পারে, তার ওয়েটেজগুলো আলাদা হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তুমি দেখবে, বা অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 বছর, 5 বছর, 15 বছর, তুমি দেখবে যে বিশাল কিছু তফাৎ কিন্তু হয় না দুটো ফান্ডের মধ্যে, দুটো ফান্ড হাউসের ফান্ডের মধ্যে। লার্জ ক্যাপ, সব লার্জ ক্যাপ ভালো। মোস্ট অফ দ্য যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত ফান্ড হাউসগুলোকে আমরা চিনি, যে সমস্ত এমসিগুলোকে আমরা চিনি, তাদের মোস্ট অফ দ্য কোম্পানি ভালো পারফর্ম করে। কাজে কোম্পানি স্পেসিফিক না হয়ে, বিশেষ করে লার্জ ক্যাপের ক্ষেত্রে কোম্পানি স্পেসিফিক না হয়ে আমি লার্জ ক্যাপে ইনভেস্ট করব, এটা ইম্পর্টেন্ট। কিন্তু লার্জ ক্যাপের সমস্যা হচ্ছে লার্জ ক্যাপ পুরোটা ইকুইটিতে ইনভেস্ট করে, ঠিক আছে। আমি যদি সেখান থেকে চলে আসি যে লার্জ ক্যাপের থেকেও আর একটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ডে কি হয়, যেখানে যে ইন্ডেক্স, যেমন যে নিফটি 50, নিফটি 50তে 50টা স্টক থাকে, তো 50টা স্টকের যে ওয়েটেজ থাকে, ওই ফান্ড সেই ওয়েটেজে ইনভেস্ট করে। এখানে কোনো ফান্ড ম্যানেজার দরকার হয় না, কোনো লোককে বসে ম্যানেজ করতে হয় না যে আমি এই স্টকে লাগাবো, এই স্টকে লাগাবো না, ঠিক আছে। তো এখানে নিজেই হয়ে যায়। মানে ধরো সব থেকে উপরে আছে HDFC, বা সব থেকে উপরে আছে ইনফোসিস, বা সব থেকে যাই থাকুক না, বা রিলায়েন্স যেই উপরে আছে, তো রিলায়েন্সের যত ওয়েটেজ ফান্ডে, তো তত ওয়েটেজের টাকাই লেগে যাবে, ঠিক আছে। এভাবে আরেকটা ধরে বিএসসির এরকম ইন্ডেক্স ফান্ড আছে, যেখানে প্রথম 30টা কোম্পানিতে লাগে, তাহলে এগুলোকে বলে ইন্ডেক্স ফান্ড, ক্লিয়ার। এরপরে লার্জ ক্যাপ এলো, এরপরে যাবে মাল্টি ক্যাপ, কি বলে মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ ফান্ড হচ্ছে যারা মিড ক্যাপ কোম্পানিগুলোতেই ইনভেস্ট করে, ওটা অন্য কোথাও ইনভেস্ট করবে না, সরি, যারা শুধুমাত্র মিড ক্যাপ কোম্পানিগুলোতেই ইনভেস্ট করে, দ্যাট ইজ মিড ক্যাপ ফান্ড। তারপরে আসছে স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ড হচ্ছে যারা শুধুমাত্র স্মল ক্যাপ কোম্পানিগুলোতেই ইনভেস্ট করে, সেখানে মিড ক্যাপ বা লার্জ ক্যাপ থাকবে না, দ্যাট ইজ স্মল ক্যাপ ফান্ড। এবারে মুশকিল হচ্ছে যে সব থেকে যদি বলতে হয় যে সব থেকে এই চারটের মধ্যে সব থেকে কম রিস্ক কোথায়, সব থেকে কম রিস্ক হচ্ছে ইন্ডেক্স ফান্ডে, তারপরে লার্জ ক্যাপ ফান্ড, তারপরে মিড ক্যাপ ফান্ড, তারপরে স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ডে ডেফিনেটলি সব থেকে বেশি রিস্ক থাকে। এরপরেও দুটো ফান্ড আছে, একটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড, একটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে যে যেখানে যারা যে ম্যানেজার আছে, মানে যে মিউচুয়াল ফান্ডে ম্যানেজার আছে, ফান্ড ম্যানেজার, সে ডিসাইড করবে আমি কোথায় লাগাবো। সেটা লার্জ ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে, স্মল ক্যাপ হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে। তাহলে সেক্ষেত্রে কোনো কিন্তু নেই, মানে কোনো কি বলবো, কোনো অব্লিগেশনস নেই আমাকে এই ফান্ডেই লাগাতে হবে, লার্জ ক্যাপেই লাগাতে হবে, মিড ক্যাপেই লাগাতে হবে, স্মল ক্যাপ কোম্পানি দিয়ে লাগাতে হবে, এরকম কোনো অব্লিগেশনস নেই। ন্যাচারালি ফ্লেক্সি ক্যাপ হচ্ছে সব থেকে ঠিকঠাক, মানে যে রিস্কও নিতে পারে, আবার রিস্কটা মিটিগেটও করতে পারে, মানে রিস্কটাকে কমাতেও পারে। এই দু ধরনের ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে একটা চলে, যেখানে এই যখন আমি ফ্লেক্সি ক্যাপ নির্ণয় করব, সেই সময় কিন্তু যারা যে ফান্ড ম্যানেজার আছে বা মিউচুয়াল ফান্ড হাউস আছে, তার গুরুত্বটা সব থেকে বেশি। কারণ আমাকে ডিসাইড করতে হবে যে কোন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আমি যাব, যেখানকার ফান্ড ম্যানেজারের মানে ভালো, মানে ট্র্যাক রেকর্ড ভালো এবং এক্সপিরিয়েন্স ভালো, এবং সেই ফান্ড আমাকে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়ে আসছে। তাহলে ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে যেহেতু আমাকে ফান্ড ম্যানেজ করার জন্য যে ফান্ড ম্যানেজার, তার ইম্পর্টেন্স অনেক বেশি, তাই জন্য ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে যে ফান্ড ম্যানেজার কে বা ফান্ড হাউস কে আছে।
এবার আছে মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ড হচ্ছে অ্যাসেট মানে ইকুইটির যে ইউনিভার্স, ইকুইটিতে যে যে স্টক ইনভেস্ট করে তাদের মধ্যে সব থেকে লো রিস্কের ফান্ড। কারণ মাল্টি ক্যাপ ফান্ডে সব ধরনের জায়গা থেকে হতে পারে, সেখানে হতে পারে লার্জ ক্যাপ, সেখানে হতে পারে মিড ক্যাপ, সেখানে হতে পারে স্মল ক্যাপ, পার্সেন্টেজ ওয়াইজ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে হাইব্রিড ফান্ড, এটাও খুব ইম্পর্টেন্ট। হাইব্রিড ফান্ডটাও জানা ইম্পর্টেন্ট, কারণ হাইব্রিড ফান্ডে আমরা ইনভেস্ট করিই না, কিন্তু হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হাইব্রিড ফান্ডে 4টে পার্ট আছে। একটা হচ্ছে ব্যালেন্সড হাইব্রিড ফান্ড, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, এটা আমরা শুনেছি অ্যাগ্রেসিভ ফান্ড, ওকে। তারপর হচ্ছে যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, আর হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড, ঠিক আছে। যদি আমাকে বলা হয় যে এই যে ইকুইটি সেগমেন্টে যারা ইকুইটিতে ইনভেস্ট করে, শুধু ডেট না ইকুইটিতেও ইনভেস্ট করে, তাদের মধ্যে সব থেকে ভালো যদি কোনো ইনভেস্টমেন্ট অপশন হয়ে থাকে দ্যাট ইজ মাল্টি অ্যাসেট ফান্ড, যেখানে টাকাটা সব থেকে সুরক্ষিত এবং রিটার্নও ঠিকঠাক। কারণ মাল্টি অ্যাসেট ফান্ড এমন একটা জায়গা যেখানে আমরা ইকুইটিতে ইনভেস্ট করি, যেখানে আমরা ডেট ইনভেস্ট করি, যেখানে আমরা গোল্ড বা সিলভার এই ধরনের মেটালও ইনভেস্ট করে থাকি। মানে ন্যাচারালি কি হয়, যখন স্টক মার্কেট ডাউন হয় গোল্ড আপ যায়। মানে যদি আমরা ইকুইটিতে ইনভেস্ট করলাম, ইকুইটি যখন ডাউন যাচ্ছে তখন গোল্ড আমাকে সেই জায়গাটা পুষিয়ে দেবে, বোঝা গেছে। যখন গোল্ড বা ইকুইটি দুটো যখন ডামাডোল চলছে, আমাকে একটা ফিক্সড রিটার্ন দিয়ে যাবে হচ্ছে ডেট ফান্ড, ঠিক আছে। কাজেই মাল্টি অ্যাসেট ফান্ড হচ্ছে সব থেকে সেফেস্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে, সব থেকে সেফেস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যালেন্সড হাইব্রিড ফান্ড। ব্যালেন্সড হাইব্রিড ফান্ডে কি হয়, ডেট ইনস্ট্রুমেন্ট আর ইকুইটি ইনস্ট্রুমেন্ট, ডেট আর ইকুইটিতে 50-50 টাকা লাগানো থাকে, ওকে। এবার হচ্ছে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে কি, অ্যাগ্রেসিভ মানে রিস্ক বেশি। অ্যাগ্রেসিভ মানে রিস্ক বেশি, মানে সেখানে সব থেকে বেশি কোথায় লাগানো আছে, ইকুইটিতে লাগানো আছে। প্রায় 60-80% টোটাল অ্যাসেটের 60-80% ইকুইটিতে লাগানো থাকে। যদি আমি বলছি যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, সেখানে কি হয় উল্টোটা, সেখানে প্রায় 75-90% টাকা ডেট ফান্ডে লাগানো থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল হাইব্রিড ফান্ডের ফান্ডা। আচ্ছা, এরপরে যেটা আসবে হচ্ছে গ্লোবাল ফান্ড। গ্লোবাল ফান্ড মানে হচ্ছে যে সমস্ত ফান্ড হাউস আছে যারা গ্লোবাল মার্কেটে টাকা লাগায়, কেউ ইউএসএ টাকা লাগাচ্ছে, কেউ চায়নায়, কেউ হংকং, কেউ জাপানিজ মার্কেটে। তো এরা হচ্ছে গ্লোবাল মিউচুয়াল ফান্ড যারা গ্লোবাল মার্কেটে টাকা লাগায়। এরপর হচ্ছে ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড আমি অলরেডি আলোচনা করেছি। এবার হচ্ছে ফান্ড অফ ফান্ডস। ফান্ড অফ ফান্ডস মানে হচ্ছে যে এই সমস্ত ফান্ডগুলো আছে যারা মিউচুয়াল ফান্ডের কোয়ান্টিটিগুলোকে কিনে রাখে। মানে 4টে মিউচুয়াল ফান্ড আছে, আমি 4টে মিউচুয়াল ফান্ডের কোয়ান্টিটি কিনে রাখলাম, দ্যাট ইজ ফান্ড অফ ফান্ডস, ঠিক আছে। সেখানে রিস্ক আরও কম, রিটার্নও অনেক কম, কিন্তু অনেক বেশি সেফ, অনেক বেশি স্টেবল, ক্লিয়ার। আরেকটা মিউচুয়াল ফান্ডের টাইপ আছে যেটা ডেফিনেটলি ইকুইটির মধ্যেই পড়ে, কিন্তু আমি তখন বলতে মিস করে গেছি, সেটা হচ্ছে থিমেটিক ফান্ড। থিমেটিক ফান্ড মানে হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা থিমে, ধরো আমাকে বললো যে আমি ইভিতে টাকা লাগাবো, মানে ইভি রিলেটেড যে সমস্ত স্টকগুলো আছে, সেটা হতে পারে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, যেটাই হোক না কেন, সেই স্টকগুলোতে আমি টাকা লাগাচ্ছি। ধরো আমি বললাম কনস্ট্রাকশন ফান্ড, তাহলে যে সমস্ত কোম্পানিগুলো কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে সেগুলোতে আমি টাকা লাগাচ্ছি। এই থিমেটিক ফান্ড দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু বেসিক্যালি খুব অ্যাট্রাকটিভ নয়। তার কারণ কোন থিমেটিক ফান্ড কখন চলবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তো একটা থিমেটিক ফান্ড কোনো এক বছরে 60%, 70% রিটার্ন দিল, হতেই পারে যে ওই থিমটা সে বছর দারুণ চলেছে, পরের বছর সেই ফান্ডটা রিটার্ন দিতে পারলো না, হতেই পারে রিটার্ন দিতে পারলো না। তো সেটা তো আমরা আগের থেকে জানবো না যে কোন ফান্ড কত রিটার্ন দেবে। কাজেই থিমেটিক ফান্ডে ইনভেস্ট করা থেকে দূরে থাকতে হবে। এবারে লাস্টের যে আমি পোর্শনটায় আসবো সেটা হচ্ছে যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমার রিস্ক অ্যাপেটাইট কতটা, তুমি কতটা রিস্ক নিতে পারবে, তোমার ইনকাম কতটা, তোমার ইন্স্যুরেন্স আছে কিনা, তোমার উপর কতজন মানে কি নির্ভর করে আছে, তোমার প্ল্যান কি, তোমার বয়স কত, তোমার ইনকাম কত, তুমি ব্যবসা করো নাকি চাকরি করো, এই সমস্ত বিষয়গুলো বিচার বিবেচনা করার পর তবেই কিন্তু ইনভেস্ট করার কথা ভাবতে হয় কোন মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করবো, এবং আমার পুরো টাকাটা কোন কোন মিউচুয়াল ফান্ডে আমি কিভাবে অ্যালোকেশন করব, সেটা আমি স্টকে লাগাবো নাকি মিউচুয়াল ফান্ডে লাগালে কোন কোন মিউচুয়াল ফান্ডে কতভাবে ইনভেস্ট করব, এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে জানতে হয়। এবং শুধু তাই নয়, সে তোমার যে টাকাটা রয়েছে সেটা তুমি এসআইপি করবে নাকি এসডাব্লিউপি করবে, সেটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। কাজেই এই সমস্ত ডিসিশনগুলো নেওয়ার আগে, টাকা ইনভেস্ট করার আগে ডেফিনেটলি এই কথাগুলোকে একটু বিচার বিবেচনা করা উচিত, এবং আমাদের বোঝা উচিত যে আমরা কোন ফান্ডে লাগাচ্ছি, যে ফান্ডে লাগালে আমাদের টাকাটা ডুববে না, আমরা ঠিকঠাক রিটার্ন পাবো এবং ঠিকঠাক রিস্কটাকে মেনটেন করতে পারবো। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা স্মল ক্যাপে ইনভেস্ট করে রেখেছো তারা জানো আশা করি যে
যখন আমাদের সেপ্টেম্বর থেকে যখন মার্কেট কারেকশন শুরু হয়েছিল, স্মল ক্যাপ কি পরিমাণ কারেকশন দিয়েছিল, এবং তারপরে যখন কারেকশনের পর যখন মার্কেট উঠতে শুরু করেছে, স্মল ক্যাপ কি স্পিডে উঠতে শুরু করেছে। কাজেই স্মল ক্যাপে ইনভেস্ট করা যেমন রিস্কি, সেরকম রেওয়ার্ডও দেয়। স্মল ক্যাপে যেমন খুব তাড়াতাড়ি পোর্টফোলিও রেড হয়ে যায়, সেরকম খুব তাড়াতাড়ি পোর্টফোলিও গ্রিনও হয়ে যায়। সেরকমই তুমি যদি ফ্লেক্সি ক্যাপে যাও বা মাল্টি অ্যাসেটে যাও বা কি বলবো মাল্টি ক্যাপে যাও, সেক্ষেত্রে তুমি দেখবে যে যেমন ধীরে ধীরে পড়ে সেরকম ধীরে ধীরে ওঠে। ঠিক আছে, লার্জ ক্যাপে গেলেও সেটা বোঝা যায় যে যেমন ধীরে ধীরে পড়ে সেরকম ধীরে ধীরে ওঠে। ঠিক আছে, তো এই হলো টোটাল আলোচনা। যার কোনো ডাউট থাকবে সে আমাকে ডেফিনেটলি এখানে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। সব থেকে বেটার হয় যে স্ক্রিনে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাকে ফোন করে নেবে, সব থেকে ভালো। তাহলে তোমাদের সাথে আমি 1-to-1 কথা বলতে পারবো। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে যুক্ত হতে পারো, কারণ সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করে থাকি। ওকে, চলো।